রাষ্ট্রের হিসাব বুঝি। ওই মেট্রো দিয়ে একদিনও যায় না, ওটার ভিতরে যদি আমার বিনিয়োগ থাকে এবার ভাগ করে দিতে হবে, নাইলে আমার লেগে জিনিসের দাম কমান লাগবে, নাইলে কান ফাটাই ফেলাবো। এবার অন্য হিসাবে চলবে দেশ। তোমার লেগে ব্যয় করছে তুমি দিবা, আমি কেন দিব? ডিজেল ভর্তি কি দিয়ে আনে যারা জ্বালায় তারা দিবে, আমি কেন দিব? আমার গাড়ির বিদেশি বোঝা কেন? আমার তো ব্যাংকে কোনো নামই নাই। এই মেয়ে, কোনো ব্যাংকে আমার নাম নাই, আমি বিদেশের কাছে কিভাবে দানা হইলাম? দেশবাসীর কাছে 100 বার বলছি, কেউ তো প্রশ্ন করে না। ওরা আমার নামে দানা করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করবে, বেগম পাড়া বাড়ি বানাবে, আর আমি রাজ্যকে রিক্সা চালায় দানা শোধ করবো। এটা এই ভিডিওটা আগে দেখে রাখলাম এই জন্য যে আজ যে আলাপ করবো দেখবেন যে বাঙ্গু বুদ্ধিজীবীদের চাইতে এই দরিদ্র মানুষেরা ভালো বুঝে রাষ্ট্র, অর্থনীতি ভালো বুঝে, আর্গুমেন্ট ভালো বুঝে, ভালো তো আর্গুমেন্ট তুলে তারা। যাই হোক, আপনারা জানেন যে বিএনপি সরকার বাজেট দিছে, প্রথম বাজেট। আপনি পত্রিকার মেলা আলাপ দেখবেন কিন্তু কিছু বুঝবেন না, পরস্পর বিরোধী কথা। বাজেট আসলে এই পত্রিকাগুলো ইউনিভার্সিটির মাস্টারদের যে জিগায় ক্যাঙ্কা হইল বাজেট, সেই মাস্টার গম্ভীরভাবে কিছু কথা বলে। সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা নিয়ে আসবে, তবে কর কাঠামোর সংস্কার না হলে এই বাজেট উচ্চাশয়ী হয়ে থাকবে। ওই মাস্টাররা যদি কন এর মানে কি, কন তো বুঝায় দেখবেন পাইতেছে না, এর মানে হইতেছে ওই নিজেই বুঝে না জিনিসটা কি, তো না বুঝলে মূল্যায়ন করবি কি? আমি বেনে কইতেছি না, দেখেন কি কইছে, উচ্চাভিলাষী, বাস্তবতা বিবর্জিত, স্বপ্ন বিলাসী ও রাজনৈতিক চমক নির্ভর। দেখেছেন, প্রস্তাবিত বাজেট অনেক বড় অঙ্কের, কিন্তু একই সাথে বাস্তবায়নের ক্ষেত্রে অসার বা ফাঁকা বলে প্রতিভাত হচ্ছে। মানে বাস্তবায়ন মনে করে ফেলিছে। মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির কোনো আশাবাদ প্রস্তাবিত বাজেটে দেখা যাইতেছে না। বুঝে একেবারে উড়ে দিছে। বাজেটের মাস্টার ইকোনমিক্সের নোবেল প্রাইজ পেয়ে গেছে মনে হয় প্রত্যেকটা। আবার দেখেন, বাজেট ব্যবসা বান্ধব ও সংস্কারমুখী, বাস্তবায়ন চ্যালেঞ্জ বিসিআই। এবার আপনারাই কন, কি বুঝলেন এই কথাবার্তায়? কিছু বুঝিছেন? কোন আগামাথা আছে কথাবার্তা আর নাই। বাঙ্গুরা অনেক জিনিসই বুঝে, কিন্তু একটা জিনিস একেবারেই বুঝে না, সেটা হইতেছে অর্থনীতি বা ইকোনমি। ইকোনমিটা যদি একজনই বুঝলোহিনি বাংলাদেশের, তাইলে দেশটা এতদিন ধরে এইভাবে ঘষতায় না। দেখেন, হাঙ্কের অর্থমন্ত্রী ইন্ডিয়ান মাল আমির খসরু মাহমুদ চৌধুরী কইছিল অর্থনীতি ঘুইরা দাঁড়াইতে 2 বছর লাগবি, কইছিল না মে মাসে? তারিখটা দেখান এডিটর সাহেব। বিগত সরকারগুলো থেকে সেটা মাইনাস মাইনাস এন্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই, সবগুলো ঋণাত্মক। এখানে এইগুলো আবার মেকআপ করতে হচ্ছে। এমনকি অনেকগুলো বিল পর্যন্ত পেমেন্ট করে নেই তারা। পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে। মাশাআল্লাহ, এগুলো আবার সব পে করতে হচ্ছে। সুতরাং একটা বিরাট মানে অর্থনৈতিকভাবে একটা ভীষণ আমরা ঋণাত্মক অবস্থায় আছি। এখান থেকে আমরা এখান থেকে বের হতে হবে, তারপরে অর্থনীতি সামনের দিকে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি বলছি 2 বছর সময় লাগবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য। 1 মাসও যায় না, এখন কইতেছে 4-5 বছর লাগবে ইকোনমি ঘুরে দাঁড়াইতে। কোনটা সত্য, আগেরটা না এখনকারটা? এই বাজেট নিয়ে নাকি আগে বাংলা লুথার কিং অনেকজন জ্ঞানী গুণী বিজ্ঞজনের সাথে কথা কইছে। হ্যাঁ, ভালো কথা। এর মধ্যে নাকি দেবপ্রিয় ছিল, সে বাজেট দেখে কইছে অনেকদিন পর প্রথম একটা চিন্তাশীল বাজেট পেয়েছি। দেখে বুঝতে পারে নাই কি কথা কইবে, বাজেট কি চিন্তা করতে পারে? হ্যাঁ, যাই হোক, আমি হাসিনার আমলে বাজেট নিয়ে এপিসোড করেছি, হয়তো অনেকেই মনে নাই বা দেখেন নাই। আজকে আমি হাতে ধরে দেখাই দেব বাজেট কেমনে দেখতে হয়, বিশেষ করে বাংলাদেশের মতো দেশের বাজেট কেমনে দেখতে হয়। আগে বুঝে নি বাজেট জিনিসটা আসলে কি, সেল চালায় বুঝে যাবেন কলে আমার আলাপে। এটা দেশ চালাইতে তো টাকা লাগে, মন্ত্রী মিনিস্টার আছে, আমলা আছে, ঠোলা আছে, আর্মি আছে, কর্মচারী আছে, তাদের পালা লাগে, বেতন দেওয়া লাগে, ট্যাক্স তোলা লাগে, হাসপাতাল, স্কুল, রাস্তা, মেট্রো বানানো লাগে, এর জন্য টাকা লাগে। এই টাকা কেমনে তুলবে, কত টাকা তুলবে, আর এই টাকা খরচা করে কি হাতি ঘোড়া করবে, সেটার হিসাব হইতেছে বাজেট। সিম্পল জিনিস, খুবই সিম্পল, জলবত্তল রং। এই বাজেট করার আগে নাকি তারেক রহমান সরকার মেলা বুদ্ধিজীবী অর্থনীতিবিদদের সাথে আলাপ করছে, তারপরে এই বাজেট প্রসব করেছে। তো আসেন দেখি ক্যাঙ্কা বাজেট পয়দা করেছে এত আলাপ করিয়া, তাহলে বুঝবেন এরা কেমন বুঝে বাজেট জিনিসটা, রাষ্ট্র কেমন বুঝে, অর্থনীতি কেমন বুঝে। আসেন বুঝে দেখি, আল্লাহর নামে শুরু করি। এটা সংখ্যা দিয়ে শুরু করি, মাত্র এটা সংখ্যা 6.8%। এটা কি? এটা হইতেছে বাংলাদেশের কর জিডিপির অনুপাত। এই একটা সংখ্যা জানলে আপনি পুরো বাজেট বুঝে যাবেন, কেন রাষ্ট্র ঋণ করে, কেন গরিবের উপর কর চাপে, কেন এই মাথা মোটারা ইকোনমির কিছু বুঝে না। এই একটা সংখ্যার ভেতরে সব লুকে আছে। কর জিডিপি অনুপাত আসলে কি, এই আর কেনই বা এটা সব,
এটা বুঝতে হলে একটা জিনিস বুঝতে হবে যে করজিটিভ অনুপাত মানে কি, হাতি না ঘোড়া, মাথায় দেয় না খায়। একটা দেশ একটা বছরে যত সম্পদ তৈরি করে তার কত শতাংশ রাষ্ট্র কর হিসাবে তুলতে পারে। ভাবেন একটা বিশাল বাজার, সেখানে সারা বছর কেনা বেচা হইতেছে, কেউ চাল বেচছে, কেউ জামা কিনতেছে, কেউ বেতন পাইতেছে, কেউ কারখানায় মুনাফা করতেছে, কেউ কর্মচারী আছে। এই পুরা বছরের সব কেনা বেচা, সব আয়, সব মুনাফা, সব মিলায় যে সম্পদ তৈরি হয় তার নাম জিডিপি। ধরেন এই বাজারে সব মিলায় বছরে 100 টাকার লেনদেন হলো, এটাই এই বাজারের জিডিপি। বুঝে চাও, রাষ্ট্র এই বাজারের ভেতরে দাঁড়ায় আছে, এটা চান্দাবাজ। প্রত্যেকটা কেনা বেচায়, প্রত্যেকটা আয়ে, প্রত্যেকটা মুনাফায় তার একটা বখরা পাওয়ার কথা। বিক্রিতে ভ্যাট, আয়ে আয়কর, মুনাফায় কর্পোরেট কর, আমদানিতে ট্যাক্স, এই বখরাটাই কর। তাহলে প্রশ্ন, 100 টাকায় বাজার থেকে রাষ্ট্র কত টাকা ভাগ তুলতে পারলো, বখরা তুলতে পারলো? এইটা হইতেছে রাষ্ট্রের ক্ষমতা। উন্নত দেশে তোলে 34 টাকা, বাংলাদেশে মাত্র 6 টাকা 80 পয়সা। এই 100 টাকার 6 টাকা 80 পয়সা, এটাই কর জিডিপি অনুপাত। বাজার বিশাল, কিন্তু রাষ্ট্রের হাতে আসে সামান্য। কর জিডিপি রেশিও এটা শুধু টাকার হিসাব না, এটা রাষ্ট্রের ক্ষমতার পরিমাপ। একটা রাষ্ট্র তার নাগরিক, বিশেষ করে ধনী নাগরিকের কাছ থেকে কতটা আদায় করতে পারে সেটাই বলে দেয় রাষ্ট্রটা কতটা শক্তিশালী। তুলনা করেন, ইন্ডিয়ার কর জিডিপি 12%, নেপাল এমনকি যুদ্ধবিধ্বস্ত অর্থনীতির দেশগুলো আমাদের চেয়ে বেশি তোলে। আমরা দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিচের দিকে। কেন উন্নত দেশ উন্নত, এই একটা সংখ্যাই বইলা দেয় কলে। ধনী দেশগুলো যেমন আমেরিকা, জার্মানি, ফ্রান্স, জাপান আছে না, তাদের গড় কর জিডিপি অনুপাত হইতেছে 34%। ডেনমার্ক তোলে 45%, ফ্রান্স তোলে 43%। এবার মিলান, বাংলাদেশ 6.8, মানে উন্নত দেশগুলো তাদের অর্থনীতি থেকে আমাদের চেয়ে 5 গুণ বেশি কর তোলে। এই 5 গুণের ভিতরে লুকায় আছে কেন তারা উন্নত। ডেনমার্কে সবার জন্য বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে চিকিৎসা, বেকার ভাতা, এইসব আসমান থেকে পড়ে না, আসে ওই 45% কর থেকে, কর জিডিপি অনুপাত থেকে। রাষ্ট্র ধনীর কাছ থেকে আদায় করে, তারপর সবার জন্য খরচ করে। এটাই উন্নত রাষ্ট্রের মূল মন্ত্র। আর আমরা তুলি 6.8%। তাই এটা তুলে রাষ্ট্র কি দিতে পারবে? তাই স্কুল ভাঙা, হাসপাতালে বেড নাই, ওষুধ নাই, ডাক্তার থাকে না, রাস্তায় গর্ত, কম কর মানে দুর্বল রাষ্ট্র। দুর্বল রাষ্ট্র মানে নাগরিকের জন্য কিছু করতে না পারা। এটাই বিএনপি সরকারের টার্গেট দিছে যে 9.6% নাকি নিবি। হ্যাঁ, 5 বছরে 6.8 থেকে 9.6%। মানে এই সরকার নিজেই স্বীকার করে নিচ্ছে 5 বছরেও তারা 10% দিতে পারবে না। যেখানে ডেনমার্ক 45% আর উন্নত দেশগুলোর গড় হইতেছে 34%। বাংলাদেশ 5 বছরের চেষ্টা করে 10-এর নিচে থাকবে, উন্নত বিশ্ব যেখানে দাঁড়ায় আছে তার ধারে কাছেও না। একটা রাষ্ট্র যদি তার অর্থনীতির 10% কর হিসেবে তুলতে না পারে, তাহলে নিজের ভবিষ্যৎ নিজের অর্থায়ন করতে পারবে না। তো তাকে অন্যের উপরে নির্ভর করতে হবে, ঋণের উপরে নির্ভর করতে হবে, রেমিটেন্সের উপরে নির্ভর করতে হবে, বিদেশি সাহায্যের উপরে নির্ভর করতে হবে। আর যে নিজের খরচ নিজে চালাইতে পারে না, সে স্বাধীনভাবে সিদ্ধান্তও নিতে পারে না। কর জিডিপি 6.8% মানে শুধু কম রাজস্ব না, মানে এটা একটা পরনির্ভর রাষ্ট্র। আচ্ছা, এবার আসেন, এটা খুব ইন্টারেস্টিং জায়গা দেখি। সরকার তো ট্যাক্স তুলবে, কিভাবে তুলবে? তার ইনস্টিটিউট দেয়া, তাই না? কর্মী বাহিনী দেয়া। তো জনগণ তো তার সেবা দেখবে, সরকারের সেবা দেখবে, এমন ভাবে দেখবে যে মানুষ আগ্রহ নিয়ে ট্যাক্স দিবে। সে জানবে যে এই ট্যাক্সের টাকায় এমন সব সেবা আর সুবিধা পাবে যে সেটা নিজেও ব্যবহার করতে পারবে। এই যে রাষ্ট্রযন্ত্র আমরা পালি, পুলিশ, আর্মি, আমলা, কর্মচারী, এসব তো নাগরিকদের জন্য রাষ্ট্রের সেবা নিশ্চিত করার জন্য, তারাই তো ট্যাক্স তুলবে। তাহলে আসেন দেখি এই বিপুল রাষ্ট্রযন্ত্রকে পালতে আমরা কত খরচা করি আর তার তুলনায় কি পাই। এই বাজেট তো 9,38,000 কোটি টাকা, তাই না? কাদের জন্য? সবাই লাফাইতেছে, ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিছে বিএনপি। তো এই বাজেটের টাকা কার জন্য খরচা হবে? আমার আপনার জন্য না, আমার আপনার জন্য না। এই বাজেটের 4/3 সরকারের পরিচালন ব্যয়, মানে বেতন ভাতা, প্রশাসন, অফিস, গাড়ি আর পুরানো ঋণের সুদ। মোট বাজেটের 74.5%, প্রায় 3/4। মানে কি দাঁড়াইলো? বাজেটের প্রত্যেক 4 টাকার মধ্যে প্রায় 3 টাকায় চলে যাবে রাষ্ট্রযন্ত্রটাকে সচল রাখতে। সরকারি কর্মচারী বেতন, অফিসের খরচ আর অতীতের দেনার সুদ। এই 3 টাকা কোনো নতুন কিছু তৈরি করবে না, কোনো কারখানা না, কোনো রাস্তা না, কোনো হাসপাতাল না। শুধু সরকারি বেতন ভাতায় 89,380 কোটি টাকা, বাজেটের প্রায় 9.5%। সুদ 1,27,500 কোটি টাকা, আরো 13.5%। দুইটা মিলে বাজেটের প্রায় 1/4, শুধু বেতন আর সুদ। একটা উন্নত রাষ্ট্রে বাজেটের সিংহভাগ যায় নাগরিকের দিকে, আর বাংলাদেশে 3/4 যায় রাষ্ট্রযন্ত্রের দিকে, নিজেকে টিকায় রাখতে। সেই রাষ্ট্রযন্ত্র যা ট্যাক্সের টাকা তুলতে পারে না, কোনো সেবাই দিতে পারে না, না স্বাস্থ্য, না শিক্ষা, না অবকাঠামো, না ব্যবসার সুবিধা। একটা উন্নত দেশে বাজেট হইল নাগরিকের জন্য রাষ্ট্রের খরচ। বাংলাদেশের বাজেট হইল রাষ্ট্রযন্ত্র টিকায় রাখার জন্য নাগরিকের খরচ। উন্নত রাষ্ট্র সংগ্রহ করে জনগণের কাছ থেকে, ফেরত দেয় জনগণকে। আর আমাদের রাষ্ট্র সংগ্রহ করে জনগণের কাছ থেকে, খরচ করে নিজের জন্য।
যে বাজেট তার নিজের অস্তিত্ব টিকে রাখতে 3/4 নষ্ট করে ফেলে, খাইয়া ফেলে, সে বাজেট জনগণের ভবিষ্যৎ গড়ার বাজেট না, সেটা রাষ্ট্রের আত্মরক্ষার বাজেট। বাজেটের একক বৃহত্তম খাত কোনটা জানেন? জনপ্রশাসন। মোট বাজেটের 15%, শিক্ষার চেয়ে বেশি, স্বাস্থ্যের 2.5 গুণ, প্রতিরক্ষার 3 গুণ। বাজেটের সবচেয়ে বড় খাত নাগরিকের শিক্ষা বা স্বাস্থ্য না, প্রশাসন নিজে, যাদের সাদ না বললে মাইন্ড করে, সেই জনপ্রশাসন যারা হাসিনার আমলে বিনা ভোটে নির্বাচন করছে, সেই জনপ্রশাসন যারা হাসিনার পড়ার পরে ইউনূস সরকারের কাছ থেকে বেতন বাড়াই নিছে, সেই জনপ্রশাসন যারা বাংলাদেশের সম্পদ লুট করে অবসর জীবনে পশ্চিমে পাড়ি জমায়, সেই জনপ্রশাসন যাদের বেতনের টাকায় সংসার ঠিক মতো চলার কথা না থাকলেও পোলা মাইয়ারা বিদেশে পড়াশোনা করে, নিজের হেলথ চেক আপের জন্য যায় বিদেশে। একটা প্রশাসনের মূল কাজ দুইটা, কর আদায় করা আর সেই টাকায় সেবা দেওয়া। আর এই প্রশাসন অর্থনীতির মাত্র 6.8% কর তুলতে পারে, মূল কাজেই ব্যর্থ। অথচ বাজেটের সবচেয়ে বড় খরচ এই প্রশাসনই চালানো হয়। একটা কোম্পানির কথা ভাবেন, যার সেলস ডিপার্টমেন্ট বিক্রি করতে পারে না, অথচ কোম্পানির সবচেয়ে বড় খরচ সেই ডিপার্টমেন্টের বেতন হয়। এই কোম্পানি, বেসরকারি প্রতিষ্ঠান টিকবে 1 বছরও টিকতো না, কিন্তু বাংলাদেশ টিকে আছে। কিভাবে টিকে আছে? আমাদের রক্ত চুষে চুষে। একটা উন্নত দেশে একটা বিশুদ্ধ প্রশাসন, সরকার চালানো খরচ কখনোই বাজেটের বৃহত্তম খাত হয় না। তাদের বাজেটের শীর্ষে থাকে সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, নাগরিকের সেবার জন্য যা দরকার। প্রশাসন সেখানে সেবা বিতরণের একটা ছোট্ট খরচ মাত্র। আমাদের এখানে প্রশাসনের শীর্ষে। একটা উন্নত রাষ্ট্রের বাজেটের চেহারা নাগরিক কেন্দ্রিক, আমাদের বাজেটের চেহারা প্রশাসন কেন্দ্রিক। আর এই বাজেটকে দেবপ্রিয় বলে চিন্তাশীল বাজেট। তার মানে বুঝেছেন, ওই বাজেট রাষ্ট্র কিছু বুঝে। হ্যাঁ, কি মনে হয় বুঝে? বুঝবে কেমনে? সোভিয়েত ইউনিয়ন পড়াশোনা করেছে, প্লেখানগর ইনস্টিটিউটে, উঠে পিএইচডি করেছে, ও পিএইচডি। এবার একটা জিনিস দেখায়, চমকায় যাবেন। আমরা যখন রাজনীতি করতাম, বাজেট আসলেই কইতাম গরিব মারার কালো বাজেট মানি না, মানবো না। তা আমি জিগাইতাম গরিব মারে কেন বাজেট? জবাব দিতে পারতো না বিভিন্ন নেতারা। বুঝুম বাজুম মেলা কিছু কইতো, কিন্তু আসলে এই বাজেট গরিব মারার। আসলে কথাটা ঠিক আছে, টাকা যা তোলা হয় বাজেটের, তা গরিবের কাছ থেকে বেশি তোলা হয়। এটাই হইতেছে বাঙ্গুদের বাজেটের সবচেয়ে নির্মম অংশ। এটা বিস্তারিত বুঝতে হলে দেখতে হবে কর আসে কোথায় থেকে। কর 2 ধরনের, প্রত্যক্ষ কর, ধনীর আয়ের উপরে, মুনাফার উপরে, সম্পদের উপরে সরাসরি কর। যত আয় বেশি তত কর বেশি। আর পরোক্ষ কর, ভ্যাট, শুল্ক, এটা পণ্যের দামের সাথে মিশে থাকে। একটা সাবান কিনলে ধনী গরিব সবাই একই ভ্যাট দেয়। গরিবের আয়ের অনুপাতে করের বোঝা বেশি পড়ে। বড়লোক একটা সাবান কিনে যে ট্যাক্স দেয়, গরিব একই পরিমাণে ট্যাক্স দেয়। বাংলাদেশে এই অনুপাতটা কত? মোট রাজস্বের মধ্যে আয় কর 37%, ভ্যাট 37%, আর আমদানি শুল্ক 26%। তাহলে প্রত্যক্ষ কর মানে আয় কর, মানে বড় লোকদের কাছ থেকে বাজেটের করের 37% আসে। আর পরোক্ষ কর, ভ্যাট আর শুল্ক মিলে আসে 63%। মানে দাঁড়াইলো রাষ্ট্র যত কর তোলে তার 2/3 আসে ভোগের উপরে বসানো পরোক্ষ কর থেকে, গরিব মানুষের উপর থেকে। অনুপাতে প্রত্যেক 1 টাকা প্রত্যক্ষ করের বিপরীতে 2.25 টাকা পরোক্ষ কর। পরোক্ষ করের কি বড় সমস্যা সেটা তো বলছি, জানেন। এটা তো গরিব ধনীকে আলাদা করে দেখে না। আবার একটু বুঝে দেখি বিস্তারিত। ধরেন একজন রিক্সা চালক যখন 1 কেজি চিনি কেনে, আর একজন কোটিপতি যখন একই চিনি কেনে, দুইজনই হুবহু একই ভ্যাট দেয়। কিন্তু রিক্সা চালকের কাছে সেই ভ্যাটের টাকাটা তার দিনের আয়ের একটা বড় অংশ, কোটিপতির কাছে কিছুই না। আরেকটা উদাহরণ দিই, ধরেন একজনের মাসিক আয় 10,000 টাকা, আর একজনের 10 লাখ টাকা। দুইজনেই মাসে চাল, ডাল, সাবান, ভ্যাট সব মিলে ভ্যাট দিল 500 টাকা। গরিব মানুষটা আয়ের 5% চলে গেল ভ্যাটে, ধনী মানুষটার গেল 0.05%। 100 গুণ পার্থক্য। দুই মানুষে একই ভ্যাট দিল, একই সেবা পাইল, কিন্তু পার্থক্য 100 গুণ। একই কর, কিন্তু বোঝা উল্টা দিকে। যত গরিব তত বেশি বোঝা। এটাই পরোক্ষ করের আসল চেহারা। আর বাংলাদেশের রাষ্ট্র চলে মূলত এই করের 2/3। তাহলে গরিব মারার কর ব্যবস্থা না এটা? এবার উন্নত দেশের সাথে মিলান, আর মন দিয়ে শোনেন সংখ্যাটা। ধনী দেশগুলোতে ভোগের উপরে বসানো কর মানে আমাদের ভ্যাট শুল্কের সমতুল্য, মোট করের মাত্র 31%। আমেরিকায় আরো কম, 17%। আর সেখানে বেশিরভাগ কর আসে আয়ের উপরে, মুনাফার উপরে, সামাজিক নিরাপত্তা অবদানের উপরে, সরাসরি প্রত্যক্ষ কর। পার্থক্যটা ধরেন, বাংলাদেশে ভোগের কর 63%, উন্নত দেশে 31%। মানে আমরা সাধারণ মানুষের ভোগের উপরে তাদের চাইতে দ্বিগুণ হারে নির্ভর করি, আর তারা ধনীর আয়ের উপরে আমাদের চেয়ে অনেক বেশি নির্ভর করে। একটা পার্থক্য বলে দেয় 2 ধরনের রাষ্ট্রের চরিত্র। উন্নত রাষ্ট্র ধনীর কাছ থেকে আদায় করে, গরিবকে রেহাই দেয়। আমাদের রাষ্ট্র গরিবের ভোগ থেকে আদায় করে, ধনীকে রেহাই দেয়। এটাই জিনিস, এটাই কর, কিন্তু উল্টা দিকে বসানো। আমরা তো আমেরিকায় গালি দিতে দিতে একেবারে হয়রান হয়ে যায়। সাম্রাজ্যবাদ, সাম্রাজ্যবাদ নিপাত যায়। দেখেন তাদের কর ব্যবস্থাটা কেমন গরিব বান্ধব।
তা এখন কেন বাংলাদেশ রাষ্ট্র ধনীর আয়ের উপরে কর তুলে অনুপাত তুলতে দিতে পারে না? কেন উন্নত দেশে পারে? কারণ যেই শ্রেণী প্রত্যক্ষ কর দেবে তারা বড় ব্যবসায়ী, শিল্পপতি, জমির মালিক। রাষ্ট্র তাদের উপরে নির্ভরশীল। নির্বাচনে টাকা লাগে, দল চালাতে টাকা লাগে, ক্ষমতায় থাকতে ব্যবসায়িক জোট লাগে। ফলে রাষ্ট্র সেই শ্রেণীকে শাসন করে না, তাদের সেবা করে। আর কর তুলে আনে যাদের কোনো দর কষাকষির ক্ষমতা নাই, সাধারণ ভোক্তার কাছে থেকে। প্রত্যেকটা কেনাকাটার ভিতরে লুকায় সে করটা তোলে। তাই এই যে কর জিডিপি রেশিও 6.8%, এটা কোনো টেকনিক্যাল ফেলিওর না, এটাই সিস্টেম। এইভাবে বানানো হয়েছে সিস্টেম। এটা একটা রাজনৈতিক সত্য। এই রাষ্ট্রের সাথে তার ধনী নাগরিকের প্রকৃত কোনো করের চুক্তি নাই। শ্রেণী আছে, কিন্তু রাষ্ট্র তাদের কর জালের মধ্যে আনতে সক্ষম না, কারণ রাষ্ট্রটাই সেই শ্রেণীর হাতে বন্দী। এই কারণে আমাদের কর জিডিপি রেশিও বাড়ে না। আর একটা জিনিস দেখেন, কর কম ওঠার জন্য কি কাফারা আমরা দিই। পর্যাপ্ত কর তুলতে না পারলে সরকারকে ঋণ নিতে হয়, যে ঋণ নিচ্ছে তার সুদ দিতে হয়। এই সুদে এক বছরে কত দিতে হবে জানেন? এই এক বছরে 1,27,500 কোটি টাকা। 1,27,500 কোটি টাকা। শিক্ষায় 1,36,000 কোটি টাকা, সুদে 1,27,500 কোটি টাকা। সুদের বিল শিক্ষা বাজারের প্রায় সমান। একটা জাতির পুরা শিক্ষা, স্কুল, সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষকের বেতন, বই, অবকাঠামো, তার পেছনে রাষ্ট্র যা খরচ করে প্রায় ততটাই দিতে হইতেছে শুধু পুরনো ঋণের সুদে। যে রাষ্ট্রের অতীতের দেনা তার ভবিষ্যতের বিনিয়োগের সমান, সে সামনে আগাইতেছে না পিছাইতেছে? লুথার কিং এর সামনে তো কোনো পথ নাই। কর তুলতে না পারলে ঋণ করতে হবে, ঋণ করলে সুদ দিতে হবে, সুদ দিলে এই শিক্ষায় টাকা কমে যাবে। কিন্তু কোন খাতে বরাদ্দ কমলো দৃশ্যমান ভাবে, এটা জানেন? আমাদের আর্মি ভাইরা জানেন? জানেন না? আসেন দেখে দিই। যখন কোনো খাতে বরাদ্দ বাড়লো বলা হয় সেটা টাকার অঙ্কে, কিন্তু টাকার দাম তো প্রত্যেক বছর কমতেছে। সেটার নাম মূল্যস্ফীতি। আমরা জানি সরকার নিজের হিসাবে মূল্যস্ফীতি 7.5% আশেপাশে। মানে গত বছর যেই কাজ করতে 100 টাকা লাগতো, এই বছর সেটা করতে 160 টাকার বেশি লাগবে। তাই কোনো খাতের বরাদ্দ যদি 7.5% কম বাড়ে, তাহলে টাকার অঙ্কে বাড়লেও সে আসলে খাত আগের চেয়ে কম টাকা পাইল। মূল্যস্ফীতি পুরোটা খেয়ে ফেললো। এবার তাহলে মন্ত্রণালয়গুলো দেখি। প্রতিরক্ষা মন্ত্রণালয় 42,497 কোটি টাকা পাইছে, টাকার অঙ্কে বাড়লো 4%, কিন্তু মূল্যস্ফীতি 7%। বিয়োগ করেন প্রকৃত অর্থে প্রতিরক্ষা বাজেট আসলে 3% কমছে। এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার 27,000 থেকে 31,000 কোটি টাকা, টাকার অঙ্কে 15% বেড়েছে। মূল্যস্ফীতি বাদ দিল, প্রকৃত বৃদ্ধি 7.5%। দুইটা পাশাপাশি রাখেন। মূল্যস্ফীতির পর প্রতিরক্ষা কমলো, স্বরাষ্ট্র বাড়লো 7.5%। সব খাতে বরাদ্দ যখন মূল্যস্ফীতিতে ক্ষয় হইতেছে, তখন রাষ্ট্রের নিপীড়নের যন্ত্র যা হাসিনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে গেছে, শেষ পর্যন্ত আপা পালানোর পর যাত্রা বাড়িতে পালানোর সময় গুলি করে গণহত্যা করছে, কার্যত এরাই একমাত্র খাত যা সত্যিকার অর্থে মোটা হইল। যে অভ্যুত্থান হয়েছিল হাসিনার পুলিশের দমন পীড়নের বিরুদ্ধে, যে সরকার পরিবর্তনের বয়ান নিয়ে আসলো, আর প্রথম বাজেটে শিলং সালাউদ্দিন প্রতিরক্ষা কমাইলো, স্বরাষ্ট্র বাড়াইলো, নিজেরটা বেড়াই নিল। যে সামরিক বাহিনী বিপ্লবের পক্ষে দাঁড়াইলো, তার বরাদ্দ কমলো আজিব ভাত। এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কইবে, তাইলে কিভাবে আমরা রাষ্ট্রের আয় বাড়াইতে পারি? আপনি কয়া দেন, আমি আর কি কমু কর। আপনারা দেখছেন জামাত এনসিপি দুই দলই বিকল্প বাজেট দিছে না, দুই দলের একটা টিম কাজ করছে না, করছে তো। তারপরে ওই দুই দলের একবারের জন্য আমার কিন্তু জিগায়নি, আচ্ছা বলেন তো আমরা একটা বিকল্প বাজেট দিব, আপনার মতামত কি? তারেক রহমান তো দেবপ্রিয়রে ডাকছে, তাই না? দেবপ্রিয় তো বিএনপি করে না, তাও ডাকছে। জামাত আর এনসিপি কোন প্রিয়রে ডাকছে? নাকি কাউরেই ডাকে নাই? আমার ধারণা কাউরেই ডাকে নাই, কারণ ওরা তো সবার থেকে বেশি বুঝে। জামাত এনসিপি যে বিকল্প বাজেট দিচ্ছে, আমি কোনো মূল্যায়ন করব না, আপনারাই এই আলাপ করলাম, তার আলোকে দেখবেন ওরা এমন কি বিকল্প বলছে যা লুথার কিং দিছে, তারা একই জিনিস দিছে, কোনো বিকল্প দেখায়নি। আপনারা দেখেন সংসদে কি আলাপ করে, কোনো বুদ্ধিদীপ্ত আলাপ করতেই পারবে না এরা। তারপরে বলি, আমি এই বাজেট নিয়ে কাজ করলে কি করতাম? কর জিডিপি 6.8 থেকে বাড়াইতাম আমি। কর বাড়ানোর কথা উঠলে সরকার একটা কাজই করে, যে ইতিমধ্যে যারা কর দেয় তার ঘাড়ে আরো ট্যাক্স চাপায়, ভ্যাট চাপায়, করদাতার হার বাড়ায়। এটা আত্মঘাতী, কারণ এটা একটা ছোট জালে বারবার নিংড়ানো হয়। ওই বেতনভোগী মধ্যবিত্ত আর নিয়মে চলা কোম্পানি যারা এমনিতেই ফান্দে আটকা, ফল উল্টা হয়, করের ভয়ে বাকিরা ওই জালের বাইরে থাকে, ভিত্তি আরো ছোট হয়। এটা কোনো সমাধান না, এটা একটা দুষ্ট চক্র। আসল রাস্তা হার বাড়ানো না, ভিত্তি বাড়ানো। আর এটার একটাই উপায় হইতেছে ফর্মালাইজেশন। এটা সংখ্যা শোনেন, আমাদের কর্মসংস্থানের 88% ইনফর্মাল। প্রায় 9 কোটি মানুষ এমন এক অর্থনীতিতে কাজ করে যা রাষ্ট্রের চোখে অদৃশ্য, অথচ এরা কিন্তু অর্থনৈতিক ইকোনমির ভেতরে আছে। তারা সম্পদ সৃষ্টি করতেছে, কেনাবেচা করতেছে, আয় করতেছে, কিন্তু কর জালের বাইরে আছে। কর জিডিপি 6.8 মানে এই অর্থনীতির বিশাল অংশটা রাষ্ট্রের নাগালের বাইরে। এইটা একটা ছায়া অর্থনীতি, এটার আলোয় আনতে হবে।
এটাই হওয়া উচিত কেন্দ্রীয় অগ্রাধিকার, কারণ এইটাই কর বাড়ানোর একমাত্র সৎ যন্ত্র। কেন? রাষ্ট্র যা মাপতে পারে না তার তো শাসন করতে পারে না। কর তো দূরের কথা, যে অর্থনীতির পরিসংখ্যানে নাই সেখান থেকে রাষ্ট্র 1 পয়সাও তুলতে পারবে না, পারবেই না। আর সেই মানুষগুলো 1 পয়সা দেবেও না। ইনফর্মাল মানুষ কেন কর দেয় না? কারণ কর দিয়া বিনিময়ে তো সে কিছু পায় না। রাষ্ট্র যদি বলে যে তুমি আমার কর দাও, তা মানুষ কবে কেন তুমি আমার জন্য কি করো, তোমার আমি কেন কর দেবো? তাই কাজ হয় তখন একটাই দ্বিমুখী, তুমি কর দাও, বিনিময়ে পাও কিছু। কি কি? পেনশন পাও, দুর্ঘটনা বীমা পাও, ব্যাংক ঋণ পাও, আইনের সুরক্ষা পাও, রাষ্ট্র পায় রাজস্ব, আর এই ইনফর্মাল সেক্টর পায় সুরক্ষা, এর কর্মীরা পায় সুরক্ষা, এরা পায় পুঁজি, তাদের বৃদ্ধির একটা সুযোগ সৃষ্টি হয়। এটাই সেই কর চুক্তি যা আমাদের কোনোদিন হয় নাই। আমার হাতে ক্ষমতা থাকলে 9 কোটি মানুষের ছায়া থেকে তুলে আনতাম, তাদের স্বীকৃত করতাম, সুরক্ষিত করতাম, দৃশ্যমান করতাম, ইকোনমির মধ্যে আনতাম, ফর্মাল ইকোনমির মধ্যে আনতাম। কর বাড়াইতাম কিন্তু হার বাড়াইতাম না। মানুষকে জালে এনে সেইখানে জালে আসাটাই লাভজনক সেটা দেখাই দিতাম। 10 বছরে এই দেশ বদলাই যেত। মনে আছে না শুরুতে যে গরিব মানুষের ভিডিও দেখাইলাম, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, যারা গম্ভীর মুখে সামষ্টিক অর্থনীতির বুলি কপসায় না, তারা কিন্তু একটা জিনিস ঠিকই বোঝে, তারা বুঝে রাষ্ট্র তাদের কাছ থেকে ন্যায় ফেরত দেয় না। এই সহজ সত্যটা এই বাঙ্গ বুদ্ধিজীবীটা 5টা ডিগ্রি নিয়েও বুঝে না, কারণ বুঝতে চায় না। দেবপ্রিয় সাহেব এই বাজেটকে দেখে আবেগে কইলে চিন্তাশীল বাজেট। আমি আপনাদের হাতে ধরে দেখাইলাম এই বাজেটে চিন্তার চও নাই, আছে শুধু একটা রাষ্ট্রযন্ত্র যে নিজের টিকায় রাখতে 4 টাকা 3 টাকা খায়া ফেলে। বাঙ্গুদের এই গরিব মারার বাজেট কোনো নিয়তি না, কোনো অভিশাপও না, এটা একটা পছন্দ। এটা বদলানো যায়, 10 বছরে এই দেশটারে বদলায় দেওয়া যেত। দরকার একটাই জিনিস, সাহস আর বুদ্ধিমত্তা। ধনীর দরজায় যায় কর চাওয়ার সাহস, নিজের আমলাতন্ত্রের জবাবদিহি করানোর সাহস, গরিবের পকেট থেকে হাত সরায় ধনীর পকেটে হাত দেওয়ার সাহস। এই বাজেট সেই সাহস দেখায় নাই। কিন্তু মনে রাখবেন, পথটা বন্ধ না, কোনোদিন বন্ধ ছিলও না। আমরা শুধু সেই নেতৃত্বটা পাই নাই যে এই পথে হাঁটবে। কিন্তু একদিন হবে, একদিন না একদিন হবে। শুধু স্বপ্নটা দেখেন, স্বপ্ন কলে একদিন না একদিন সত্য হয়। স্বপ্নটা দেখে যাইতে হবে। সেই দিনের অপেক্ষায় আমরা থাকলাম। ইনকিলাব জিন্দাবাদ।